উত্তরটা সাজানোর জন্য তোমাকে কোয়েশ্চেনটাকে ভালো করে বুঝতে হবে। আমরা যে ধরনের টপিকগুলো ক্লাসে আলোচনা করছি সেগুলো টপিক, সেগুলো এক্স্যাক্ট কোয়েশ্চেন নয়। কোয়েশ্চেনটা অবশ্যই ওই টপিক থেকেই তৈরি করা হবে, টপিক থেকেই বের করা হবে, ঠিক আছে? তো টপিকটা কি? টপিকটা হচ্ছে যে স্টাইল, ঠিক আছে? এবার জোসেফ এডিসনের স্টাইল অ্যাজ ইউ ফাইন্ড ইট ইন দ্য এসে মিসচিফস অফ পার্টি স্পিরিট। মিসচিফ অফ পার্টি স্পিরিটে যেভাবে তুমি ইয়েটা পাচ্ছ, যেটা বুঝতে পারছো, সেই নিরিখে তোমাকে লিখতে হবে। তোমরা কি করো, তোমরা তোমাদের টিউশন টিচারদের কাছ থেকে একটা নোট নিয়ে নাও, মুখস্থ করো, আর মুখস্থ করে তারপরে ওটাকেই লিখে দাও, এবং সেটার সাথে প্রশ্নের কোনো যোগাযোগ থাকে না, কোনো ম্যাচ থাকে না। সেটার জন্য নাম্বারটাও অ্যাভারেজ পাও বা কম পাও। প্রথমে প্রশ্নটা কি? স্টাইল। এখানে প্রশ্নটা প্রথমে হচ্ছে যে জোসেফ এডিসন স্টাইল, কিন্তু একটা পার্ট আছে, এটার একটা ল্যাজ আছে, সেটা হচ্ছে যে উইথ রেসপেক্ট টু দ্য এসে ইউ হ্যাভ রেড, নট ইন জেনারেল। তোমরা কি করবে, অনেকেই কি করবে, সেটা হচ্ছে যে চ্যাট জিপিটিতে প্রশ্নটা ফেলবে বা টপিকটা ফেলবে, সেটার একটা জেনারিক আনসার বেরিয়ে আসবে, একটা একটা মিডিয়াম আনসার বেরিয়ে আসবে, এবং সেটাকেই তোমরা লিখে দেবে। তো সেটাকে মুখস্থ করে লেখো। তো যে এক্সামিনার, সেও তো চ্যাট জিপিটি ব্যবহার করে, এবং সেও বুঝে যাবে যে আচ্ছা তুমি এইভাবে এটা করেছো। তো নাম্বারটাও খুব জেনারেল, খুব মিডিয়াম টাইপের একটা গড়পড়তা নাম্বার দিয়ে দেবে। কিন্তু তুমি যদি স্টাইলটা প্রথমে ডিসকাস করো, তারপরে ডিসকাস করো যে এই স্টাইলটা, যেটা জোসেফ এডিসনের স্টাইল, সেই স্টাইলটা কিভাবে এই এসেটার মধ্যে প্রতিফলিত হচ্ছে, প্রতিবিম্বিত হচ্ছে, দেখা যাচ্ছে যে আমরা জোসেফ এডিসনের স্টাইলে স্যাম্পল এই এসেটা কিভাবে হচ্ছে, সেইটা যদি তুমি বোঝাতে পারো, দেখাতে পারো, তাহলেই তোমার আনসারটা অন্য স্টুডেন্টসদের তুলনায় বেটার হবে, ঠিক আছে? তোমাদের তো তোমরা তো দুজনেই ক্লাস, মনে হয় আমার যতদূর মনে হয় সবকটাই মোটামুটি মিসচিফস অফ পার্টি স্পিরিটের। তো মিসচিফস অফ পার্টি স্পিরিটের একদম প্রত্যেকটা জিনিস একদম প্রথমেই তোমাদের কাছে সামনে এসেটা যদি না থাকে তাহলে এসেটাকে বার করো। প্রথমেই একটা জিনিস তোমাদেরকে আমি বলেছিলাম পড়াতে পড়াতে, একদম মানে শুরুর একটা নোট বা একটা ইম্পর্ট্যান্ট নোট আমি তোমাদেরকে বলেছিলাম যে সেটা তোমরা লিখে রাখো। লিখে যদি রেখে থাকো তাহলে থাকবে, যদি না লিখে রেখে থাকো তাহলে মুশকিল। কি নোটটা কি ছিল? এই এসেটাকে যখন তুমি আবার দেখবে, তখন এসেটার মধ্যে কিছু একটা পিকিউলিয়ার জিনিস আছে। স্যার ওই উইগ আর টোরির মধ্যে যে ঝামেলাটা, সেই সেই ব্যাপারটা বলছেন? না, সেটা তো থিম হয়ে গেল। থিমের কথা নয়, এটা স্টাইল। সৈকত, খুঁজেই পাচ্ছি না এখন। নভেম্বর মাস নাগাদ এই টেক্সটটা করানো শুরু হয়েছিল। তোমাদের খাতায় যদি তোমরা নোট নিয়ে থাকতে, তাহলে তোমরা এটা হয়তো লিখেছিলে। টেক্সটটা কি আছে তোমাদের কাছে এই মুহূর্তে? তোমরা কি টেক্সটটা দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। সাথী? হ্যাঁ স্যার। হুম, একটুখানি পড়ো,
নিজেরাই পড়ো, পড়ে দেখো কিছু একটা পিকিউলিয়ার আছে এটাতে, এটার ব্যাপারেই তোমাদেরকে আমি একদম প্রথমে বলেছিলাম। এবং এটার জন্যই বলি যে ক্লাসটা যদি মিসও করো তাহলে রেকর্ডিংটা এই জন্যই দরকার। কিছুটা পড়লেই বুঝতে পারবে যে এখানে কিছু একটা পিকিউলিয়ার আছে, যেটা স্টাইলের ব্যাপারে আমাদেরকে বলবে। এবং বেশিরভাগই বেশিরভাগ স্টুডেন্টরাই এই জিনিসটাকে ওভারলুক করে যাবে। স্যার এখানে আমার মনে হচ্ছে স্যার ওই গল্পের মাধ্যমে স্যার ডাইরেক্টলি পার্টির যে ব্যাপারটা সেটা স্যার বলার চেষ্টা করেছে, মানে স্যার আইরনিক্যালি কিছু ইউজ করেছে। যেমন উদাহরণ? যেমন স্যার ওই পপিস্কার, মানে একজনের কাছে যাচ্ছে সে বলছে পপিস্কার, অন্যজনের কাছে যাচ্ছে সে ক্রিকেট করে বলছে, আইরনিক্যালি ইউজ করেছে, জিনিসটা বোঝানোর চেষ্টা করেছে, কাউকে ডাইরেক্ট কিছু না বলে। ডাইরেক্টলি না বলে আইরনিক্যালি বলার চেষ্টা করছে। ওকে, সেটা মানে আমার মনে হয় না যে এখানে খুব একটা আইরনির ব্যাপার আছে। এখানে ইয়ে জোসেফ এডিসন ইজ ভেরি ডাইরেক্ট, হি ইজ ডাইরেক্টলি অ্যাটাকিং দ্য মিসচিফস অফ দ্য পার্টি স্পিরিট। আচ্ছা হ্যাঁ, এই মিসচিফস অফ দ্য পার্টি স্পিরিট থেকে মনে পড়লো আর একটা ধরনের কোয়েশ্চেন এখান থেকে হতে পারে, সেটাও লিখে নাও। সেটা হলো লেখো what are the various mischiefs, what are the various mischiefs that what are the various mischiefs of the party spirit, what are the various mischiefs of party spirit that Addison mentions in the essay? ঠিক আছে, তো ওই কোয়েশ্চেন্সগুলোর সাথে সাথেই এটাকেও গ্রুপে মেনশন করে দেবে। যাই হোক, আমি যেটা বলতে চাইছিলাম যে এই জিনিসটা দিয়েই আমি এসেটা পড়াতে শুরু করেছিলাম তোমাদেরকে, সেটা হচ্ছে যে সেন্টেন্সটা দেখো, সেন্টেন্সটা যেখান থেকে শুরু হচ্ছে অনেক লম্বা একটা সেন্টেন্স। আমি দেখার চেষ্টা করছি এই মিসচিফ অফ পার্টি স্পিরিটের যে এসেটা সেইটা আমি একটু দেখে নিই। Mischiefs of party spirit by Addison. ওকে, দেখো এই যে ফার্স্ট প্যারাগ্রাফটা, হ্যাঁ, সেই ফার্স্ট প্যারাগ্রাফের
যে ফার্স্ট লাইনটা, my worthy friend Sir Roger, comma, when we are talking of the malice of parties, comma, very frequently tells us an accident that happened to him when he was a schoolboy, comma, which was at a time when the feuds ran high between the Roundheads and Cavaliers, full stop. Do you notice anything peculiar about this sentence? Can you analyze this sentence? যারা পরে জয়েন করলে তারাও চেষ্টা করতে পারো। তোমরা যদি চাও আমি তাহলে স্ক্রিনটাও শেয়ার করে দিতে পারি, যাতে তোমরা সবাই একসাথে দেখতে পাও। আমি করে দিচ্ছি এটা। ফার্স্ট লাইনটাই পড়ো, পড়ে তোমাদের কি মনে হচ্ছে যে এটা এখানে কি হচ্ছে? স্যার আরেকবার বলুন। টেক্সটটা প্রথম যে লাইনটা আছে মিসচিভস অফ পার্টি স্পিরিটের, সেইটাকে পড়ো, সেইটাকে পড়ে তোমার বক্তব্য বলো যে এই লাইনটাকে পড়ে তোমার কি মনে হচ্ছে, এই লাইনটার ব্যাপারে কিছু পিকিউলিয়ার আছে কি? পিকুলিয়ার বলতে স্যার এখনকার সমাজের সাথে মিল আছে কিছু। তো সেটা পিকিউলিয়ার কেন? সেটা তো স্বাভাবিক, তাই জন্যই তো আমরা এসেটাকে পড়ছি। এটা প্রথম দিনই তোমাদেরকে বলেছিলাম, তোমরা যদি নোটস নিয়ে থাকো তাহলে খাতার মধ্যে দেখতে পারো, তাহলে এই জিনিসটা ক্লিয়ার হবে। লাইনটা অনেকটা বড়, অনেকটা লম্বা না? না মনে হচ্ছে তোমাদের লাইনটা একদম ঠিক আছে? কতগুলো কমা আছে দেখো। সাধারণত মডার্ন যে লেখাগুলো হয়, তোমরা তো নিউজ পেপার পড়ো না, নিউজ পেপারগুলো এমনি পড়ে থাকে কলেজে। তোমরা যদি নিউজ পেপারগুলো পড়ো বা এমনি কোনো টেক্সট পড়ো, তাহলে দেখতে পাবে যে সেন্টেন্সেসগুলো সাধারণত এত বড় বড়, এত লম্বা লম্বা সেন্টেন্সেস হয় না। তোমরা এগ্রি করবে কি এটার সাথে? মানে অন্য যে ধরনের লেখা তোমরা পড়ো বা মডার্ন যে লেখাটা পড়েছো, মানে লোটাস ইটার তোমরা পড়েছো, তো লোটাস ইটারের লেখার সাথে এই লেখার একটা ক্লিয়ার ডিভিশন রয়েছে, একটা ক্লিয়ার ডিফারেন্স রয়েছে। সেই ডিফারেন্সটা হচ্ছে ওভারটলি লেন্দি sentences with many complex sentences, প্রচুর কমপ্লেক্স সেন্টেন্সেস এখানে ব্যবহার করা রয়েছে। আশা করি তোমরা কমপ্লেক্স সেন্টেন্সের ব্যাপারে জানো। কমপ্লেক্স সেন্টেন্স কোনটা সাথী? স্যার কমপ্লেক্স সেন্টেন্স বলতে স্যার যেটাকে জটিল বাক্য বলা হয়, যেটাকে হচ্ছে যে দুটো বাক্য বা তার বেশি সেখানে বাক্য থাকবে, সেটা WH ওয়ার্ড দিয়ে বা দ্যাট এই সমস্ত ওয়ার্ডগুলো দিয়ে যুক্ত করা থাকে। যেমন উদাহরণ?
একটা উদাহরণ দাও, অন্য কেউ উদাহরণ দিতে পারো। If I cannot run fast, I will be laughed, comma দিয়ে I will be laughed at. last. Last কি বললে? if I স্যার আমি কি বলেছি আবার ভুলে গেছি। অন্য একটা বলো, অন্যরাও চেষ্টা করতে পারো। if হুম if you study well you will pass, মানে if you study well comma you will pass. হুম if you study well you will pass, this is a complex sentence, কারণ এখানে একটা কন্ডিশন রয়েছে, সিম্পল সেন্টেন্স এটা নয়। তো এইখানে দেখো এই সেন্টেন্সটায়, যেটা ফার্স্ট যে সেন্টেন্সটা তোমরা পড়লে মিসচিফস অফ পার্টি স্পিরিটের যে ফার্স্ট সেন্টেন্সটা, সেখানেও কিন্তু কমা দিয়ে দিয়ে অনেক লম্বা করা হয়েছে সেন্টেন্সটাকে। এটা যখন তোমাদের পড়াতে শুরু করেছিলাম তখন তোমাদেরকে ফার্স্ট জিনিসটাই এটা বলেছিলাম আর কি, ঠিক আছে? তো যে এই জোসেফ এডিসন যে সময় লিখছেন, মানে 1711 সালের কথা এটা, সেই সময়কার ইংলিশের যে স্টাইলটা সেটা ছিল হচ্ছে লম্বা লম্বা সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স লেখা হবে। তো তাহলে সাথীর যে প্রশ্নটা, যে কিভাবে আনসারটাকে সাজাবে, আনসারটাকে সাজানোর সাধারণ যে পদ্ধতিটা, মানে ইউজুয়াল যে জিনিসটা যেটা তোমরা লিখতে পারো আর কি, সেটা হচ্ছে প্রথমেই তোমরা এটা লিখবে, তোমরা ইন্ট্রোডিউস একটা সেকশন থাকে যেটাকে বলা হচ্ছে ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশন দেবে টপিকটার ওপরে, যে তোমরা কিসের ওপর লিখছো, স্টাইলের ব্যাপারে কিছু বলবে, অ্যাডিশনের ব্যাপারে কিছু বলবে। এবার অ্যাডিশনের ব্যাপারে বলা মানে হচ্ছে অ্যাডিশন কোন সময় লিখছে, সেই এজটাকে কি বলা হচ্ছে, এই এই কয়েকটা জিনিস লিখলে এটা দিয়ে তুমি ইন্ট্রোডাকশন করলে, ভূমিকা করলে, ঠিক আছে? তারপরে তুমি লিখলে যে অ্যাডিশনের স্টাইলের পিকিউলিয়ারিটি গুলো কি, মানে স্টাইল বলতে আমাদের চিহ্নিত করার জন্য আমাদের কিছু স্টাইল থাকে, সেই স্টাইলের পিকিউলিয়ারিটি কি আছে, ঠিক আছে? হোয়াট ইজ দ্য peculiarity of our style, যদি কোনো peculiarity থাকে। তো তোমাদের একটা কোয়েশ্চেন দিলাম যে কমেন্ট অন mischiefs of party spirit as a neoclassical text। তো নিওক্লাসিক্যাল টেক্সটের সবসময়ই দেখা যাচ্ছে এই ধরনের লম্বা লম্বা সেন্টেন্সেস। তাহলে প্রথমে আমরা কি লিখতে পারি স্টাইলের ব্যাপারে, যে নিওক্লাসিক্যাল রাইটার্স ইনক্লুডিং জোসেফ এডিসন engaged in writing very long complex sentences, ঠিক আছে? এবার নেক্সট স্টেপটা কি হতে পারে তোমরাই বলো, যে এটাকে লিখেই কি সব হয়ে গেল, না এটার মধ্যে আরো কিছু মানে কিছু ইয়ে করবে, এটার পরের স্টেপটা কি হবে, মানে এইভাবে একটা আনসারের ব্যাপারে বেশিক্ষণ সময়টা কাটিয়ে আমি চেষ্টা করছি যে তোমাদের পরবর্তীকালের সব আনসারগুলোই যেন তোমরা এইভাবে লিখতে পারো। তাহলে এই যেটা তোমাদের লিখলে এটা তোমাদের অবজারভেশন, যে নিওক্লাসিক্যাল রাইটার্স, অল নিওক্লাসিক্যাল রাইটার্স ইনক্লুডিং জোসেফ এডিসন used to write long
কমপ্লেক্স সেন্টেন্সেস। লং কমপ্লেক্স সেন্টেন্সেস, ঠিক আছে? নেক্সট স্টেপটা কি লিখবে, নেক্সট সেন্টেন্সটা কি হবে? নিজেরা ভাবো যে কি সেন্টেন্সটা হতে পারে, নেক্সট কি লিখলে ব্যাপারটা ঠিকঠাক হবে। স্যার তিনি যে লেখাগুলো লেখেন ওগুলো তো মিডল স্টাইলে। মিডল স্টাইল মানে মানে ক্লিয়ার, লুসিড, ন্যাচারাল এরকম, মানে ওই এখনকার সমাজের সাথে সম্পর্কযুক্ত। এখনকার সমাজের সাথে সম্পর্ক আছে, সেটার সাথে মিডল স্টাইলের কি সম্পর্ক? না, আমরা যখনই একটা আনসার ক্রিয়েট করব, যখনই একটা আনসার লিখব, তখনই প্রথমে আমাদের অবজারভেশনটা আমরা দেব। পল্লবী একটু মিউট করো। যখনই আমরা একটা আনসার লিখব তখন প্রথমে আমাদের কি অবজারভেশন সেটা আমরা একবার লিখব, যে আমাদের মনে হয় এইটা, আর সেটাকে সাপোর্ট করার জন্য আমাদেরকে একটা এক্সাম্পল দিতে হবে, এবং সেই এক্সাম্পলটা অবশ্যই যেন টেক্সট থেকেই হয়। তার মানে দেখো, তোমাদেরকে একটা এক্সাম্পল দিয়ে বলছি। মানে প্রত্যেকটা আনসারই একটা আর্গুমেন্টের মতন হবে তোমার, যেন তোমরা আর্গিউ করছো কোনো একটা জিনিসের। যখন তোমরা আর্গুমেন্ট করো তখন তোমরা কিছু এক্সাম্পলস দাও। এক্সাম্পলস ছাড়া কোনো ধরনের আর্গুমেন্টেরই কোনো মানে হয় না, তাই তো? ধরো যে কোনো একটা আর্গুমেন্টের কথা ভাবো, যেটা আমরা সাধারণত মানে যে ধরনের বাকবিতণ্ডায় আমরা জড়িয়ে পড়ি, বা বাকবিতণ্ডা নয়, মানে যখন আমরা কোনো ধরনের কিছু আর্গুমেন্ট করি, ইউজুয়াল আর্গুমেন্টস আমাদের কাদের সাথে হয় এবং কি হয়? যে কোনো আর্গুমেন্ট যখন স্যার আমাদের নিজেদের মতামতের সঙ্গে সেটা ভিন্ন হয় তখন তো আমরা মানে আর্গুমেন্ট। সেটা কাদের সাথে হয় সাধারণত? মায়ের সাথে হয়, ফোন ঘাটা নিয়ে হয়। ভেরি গুড, ইয়েস, ভেরি গুড এক্সাম্পল। মায়ের সাথে হয়, ফোন ঘাটা নিয়ে হয়। মা কি বলে? যে সারাদিন ফোনটা মুখে গুজে বসে থাকে। সারাদিন ফোনটা মুখে গুজে বসে থাক। আর তুমি কি বলো? যে সারাদিন নিচ্ছি না, তুমি যখন দেখছো তখনই খালি নিচ্ছি, যখন পড়ো তখন দেখো না, যখন পড়ি তখন দেখো না। হ্যাঁ, তো সেটার উদাহরণ হিসেবে কি দাও? যেমন বলো না, যেমন। মানে কি বুঝলাম না। মানে এই যে তুমি একটা আর্গুমেন্ট দিলে, তোমার আর্গুমেন্ট হচ্ছে যে সারাদিন ফোনে মুখ গুজে বসে নেই, তুমি যখন দেখো তখন দেখো যে আমি ফোন ঘাঁটছি, তুমি এটা দেখো না যে আমি পড়াশোনা করছি। তো এটার এক্সাম্পল তো দিতে হবে তোমার। সেই এক্সাম্পলটা কি?
কি কিভাবে প্রুভ করবে এটা যে সত্যি তুমি সারাদিন ফোনে মুখ বুজে বসে নেই, তুমি পড়াশোনাও করছো? স্যার এক্সাম্পলটা হচ্ছে রেজাল্টটা। গুড, রেজাল্টটা একটা এক্সাম্পল যে ক্লাস 12-এও তোমরা ফোনে মুখ বুজেছিলে, কিন্তু ক্লাস 12-এর রেজাল্ট তোমাদের ভালোই হয়েছে, সেই এক্সাম্পলটা তোমরা দিলে। তো তোমার আর্গুমেন্টটা প্রুভ হলো যে সারাক্ষণ ফোন যদি দেখতে থাকতে তাহলে রেজাল্ট ভালো হতো না, কিন্তু রেজাল্ট ভালো হয়েছে, তার মানে এটা যে তোমরা পড়াশোনাও করেছো, ফোনও দেখেছো আর পড়াশোনাও করেছো। তোমাদের আনসারগুলো এরকম ধরনের আর্গুমেন্ট হবে। মনে করবে যে তোমার মা তোমায় প্রশ্ন করেছে, তাহলেই দেখবে জোশ এসে যাবে একটা উত্তরটা লিখতে গিয়ে, সাজাতে গিয়ে। উত্তরটা অনেকটা একটা মিথ্যে কথার মতো। মিথ্যে কথাগুলো আমরা কি করি, কিভাবে বলি মিথ্যে কথা? না তোমরা সব ধোয়া তুলসী পাতা, তোমরা কোনোদিনও মিথ্যে কথা বলো না। স্যার ভুলভাল উদাহরণ দিয়ে বলি। যেমন একটা উদাহরণ দাও, একটা এক্সাম্পল দাও আমায়। যেমন স্যার ফোনটা নিয়ে পড়তে বসার সময় বলি যে পড়ছি, ফোনটা দিয়ে পড়িনি। মানে সেটার এক্সাম্পলটা কি? মানে মিথ্যে কথা এটা তুমি বলো যে তুমি পড়ছো, কিন্তু তুমি পড়ছো না, তুমি ফোন দেখছো, তাই তো? হ্যাঁ। কিন্তু তোমাকে যদি ঘুরিয়ে প্রশ্ন করা হয়, সাধারণত বাবা মারা অত কমে শান্ত হয় না। কি বলে সাধারণত বাবা মারা? দেখি তুই কি পড়ছিস, তাই তো? হ্যাঁ স্যার, তখন হ্যাঁ। ঘুরিয়ে দিলেই হবে। হ্যাঁ, তখন স্যার যেটা মানে দেখছে যে মানে স্ক্রিনটাকে চেঞ্জ করে দেবে। হ্যাঁ স্যার। হ্যাঁ, তার মানে তোমাকে একটা পড়াশোনার স্ক্রিন রাখতে হবে, তাই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, মিথ্যে কথার এটাই হচ্ছে মজা বা সমস্যা, যে তোমাকে সাজাতে হয় মিথ্যে কথাটা, তাই তো? সত্যি কথা সাজানোর প্রয়োজন পড়ে। মানে ধরো আমি যদি বলি যে আচ্ছা আমি শুনলাম যে তোমাদের গ্রামের ওদিকে, গোতানের ওদিকে খুব ঠান্ডা, খুব বৃষ্টি হচ্ছে, তা তোমরা কি বলবে? হচ্ছে কি আদু আমি জানি না। কথা বলবো না, সত্যি কথা বলবো আপনাকে? সত্যি কথাটা এখানে মিথ্যে কথা বলার তো কোনো প্রয়োজন নেই। সত্যি তো হচ্ছে না। সত্যি হচ্ছে না, তাই জন্য এটার কোনো প্রমাণ নেই, মানে এটাকে তুমি গুছিয়ে কিছু বলার নেই, হচ্ছে না। কিন্তু তুমি যদি মিথ্যে কথা বলতে শুরু করো, তাহলে তোমাকে প্রত্যেকটা মিথ্যে কথা গুছিয়ে বলতে হয়, তাই তো? এটা সবাই এগ্রি করবে তো? না বলবে যে মিথ্যে কথাটা যা খুশি ভাবে বলা যায়? বলা যায় না মিথ্যে কথা। হ্যাঁ, গুছিয়েই বলতে হবে ভালো করে। এক্স্যাক্টলি। আনসারটাও একটা মিথ্যে কথার মতন ভেবে নাও, ওটাকেও গুছিয়ে বলতে হবে। তো গোছানোর ব্যাপারটা হচ্ছে উক্তি বা যুক্তি, উদাহরণ। এটাকে তোমরা তোমাদের খাতায় লিখে নাও। যে আমি এটা তোমাদের মেসেজেও লিখে দিচ্ছি, অবশ্যই এটাও রেকর্ড হচ্ছে, এটা তোমরা দেখে নিতে পারবে। তো ফার্স্ট স্টেপ হচ্ছে উক্তি বা যুক্তি, যেটা বলতে চাইছো। ফার্স্ট এসের ব্যাপারে, এডিশনের ব্যাপারে, স্টাইলের ব্যাপারে ইন্ট্রোডাকশনটা দিয়ে দিলে যে জোসেফ এডিসন এই সময় লিখতো, এসে লিখতো, এসের ব্যাপারে একটুখানি বলে দিলে যে এসে কাকে বলে, এটা হয়ে গেল। তারপরে তোমার উক্তি হলো যে সব নিও ক্লাসিক্যাল, যেটা লেখালাম তখন, যখন যেটা বললাম তখন, সব নিও ক্লাসিক্যাল রাইটারদের মতনই জোসেফ এডিসনও লম্বা লম্বা কমপ্লেক্স সেন্টেন্সেস লেখে, জটিল বাক্য লেখে। তাহলে স্টেপ 2টা কি হবে? সব সময় সব আনসারের জন্য এক্সাম্পল, ফুল স্টপের পরেই শুরু করে দেবে ফর এক্সাম্পল।
For example, the very first line of the essay is a very complex sentence with so many commas. বোঝা গেল ব্যাপারটা কি বলতে চাইছি? যদি এই জিনিসটা না বোঝো তাহলে মানে প্রত্যেকে নিজের মতামত দাও, মানে প্রত্যেকে বলো যে হ্যাঁ বুঝেছি বা বুঝিনি। সৈকত থেকে শুরু করো, সৈকত বলো। মোটামুটি বুঝেছি। মোটামুটি নয়, পাতলা পাতলি বুঝতে হবে। কোন জায়গায় অসুবিধা হচ্ছে সৈকত বলো? কারণ এই জিনিসটার উপরে ডিপেন্ড করবে তোমাদের সব আনসার। এবার থেকে তোমরা যা আনসার নিজেদের থেকে লিখবে, টিউশন টিচার যা গিলিয়ে দিচ্ছে ঠুসে মুখের মধ্যে মাথার মধ্যে, তারপরে খাতায় গিয়ে বমি করে দিলে সেইটা সবসময় চলবে না। তোমাকে নিজের থেকে ক্রিয়েট করতে হবে। তো নিজের থেকে ক্রিয়েট করতে গেলে এই জিনিসটা খুব জরুরি, এই জিনিসটা বোঝা, এই পদ্ধতিটা বোঝা। বলো সৈকত, কোথায় অসুবিধা হলো? স্যার আপনি যে বললেন স্যার উক্তি বা যুক্তির তো একটা সেন্টেন্স হবে, তারপর স্যার এক্সাম্পল দিয়ে দেবো মানে না আলাদা? তুমি উক্তিটা কি হলো তোমার এখানে? এই কোশ্চেনটার নিরিখে উক্তিটা কি? অল নিউ ক্লাসিক্যাল যেটা লেখালেন ওটাই তো স্যার উক্তিটা? হ্যাঁ, তো বলো কি লিখলে? All neoclassical writer included Addison used to write long complex sentences. ভেরি গুড, এটা হচ্ছে উক্তি। এবার তুমি এক্সাম্পল 10টা দিতে পারো, আমি একটা দিলাম। এটা প্রথম, জাস্ট এটা ফার্স্ট আমাদের অবজারভেশন অ্যাবাউট জোসেফ এডিসনস স্টাইল। এবার এটা দাঁড়াও পল্লবী, এবার এটা সত্যি না মিথ্যে সেটা যাচাই করার আমাদের সময় নেই, বা আমাদের মানে এটা আমাদের ক্ষমতার বাইরে। ক্ষমতার বাইরে ঠিক নয়, সত্যি ক্ষমতার ভেতরেই আছে। কিন্তু তোমাদের ক্ষেত্রে তোমরা যেহেতু একটাই এসে পড়েছো, এটা বলাটা খুব বোকা বোকা যে আমি সব জেনে গেছি এডিসনের ব্যাপারে। কিন্তু আমাদের সিলেবাসটা এমনভাবেই তৈরি যে আমাদের মানে এই বোকা বোকা জিনিসগুলোই করতে হয়। ঠিক আছে, আচ্ছা পল্লবী কি বলছিলে বলো। স্যার স্যার বলছি এই ফার্স্ট স্টেপে যেটা বললেন ইন্ট্রোডাকশন দিতে হবে, ওখানে প্রথম লিখতে হবে হোয়াট ইজ এসএ, মানে এইটা লিখতে হবে, এসএ সম্পর্কে একটু লিখতে হবে। তারপরে স্যার অ্যাডিশন সম্পর্কে একটু লিখতে হবে। অ্যাডিশন সম্পর্কে লিখতে হবে, হ্যাঁ মানে যার এসএটা লিখছি তার সম্পর্কে। হ্যাঁ, যার আনসার লিখছো সে অ্যাডিশন হোক বা অন্য, হ্যাঁ যে কেউ, চার্লস ল্যাম্ব হোক, ওই লোকটার নাম সমারসেট মম, ওই লোটাস ইটে, যেই হোক, পোয়েম হোক, এসে হোক, যে অথর তার ব্যাপারে সামান্য একটুখানি লিখবে যে সে কোন সময়, হ্যাঁ বলুন আপনি, সে কোন সময়কার লোক। তাতে কি হবে সেটা পরে আমরা দেখছি, কিন্তু তাকে আমাদেরকে এটা বলতে হবে যে এই ভদ্রলোক বা এই ভদ্রমহিলা এই সময়কার লেখিকা। হ্যাঁ, তারপরে স্যার যদি অ্যাডিশনের ব্যাপারে লিখতে শুরু করি, মানে উনি একটু বড় বড় লাইন লেখেন, এটা সম্পর্কে লিখবো। তারপরে এটা সেকেন্ড প্যারাগ্রাফ, হ্যাঁ আচ্ছা এটা সেকেন্ড প্যারাগ্রাফ। হ্যাঁ, সেকেন্ড প্যারাগ্রাফে আমরা লিখতে শুরু করলাম ডাইরেক্টলি পয়েন্টে। তোমরা বা অনেকে, আমি লিটারেচারের খাতা যখন দেখি তখন লেখা থাকে জোসেফ এডিসন ওয়াজ আ গ্রেট রাইটার। সবাই জানে সেটা, তোমাকে সেটা বলতে হবে। তোমরা তাহলে বলবে হ্যাঁ সবাই তো এটাও জানে যে নিও ক্লাসিক্যাল এজে তিনি লিখতেন, বাট সেটার প্রয়োজনটা পরে আসছে। মানে পয়েন্টের থেকে বাইরে বেরিয়ে কিছু লেখার কোনো প্রয়োজন নেই, ডাইরেক্ট পয়েন্টে চলে আসবে। আচ্ছা স্যার ফার্স্ট স্টেপে যদি আমি ওই যেটা বললেন অ্যাডিশনের সম্পর্কে লিখতে, অ্যাডিশন তো নিও ক্লাসিক্যাল এজে, তাহলে নিও ক্লাসিক্যাল এজ সম্পর্কে কিছু লিখতে হবে ওখানে। এইভাবেই জিনিসটা তৈরি হবে। কারণ এই জন্যই তোমাদের মনে হয়েছিল, তোমাদের কে জানি কি মনে হয়েছিল যখন আমি তোমাদের এজটার ব্যাপারে বলতে শুরু করেছিলাম,
মনে হয়েছিল যে আমার মানে মাথায় ছিট আছে যে কেন আমি এজের ব্যাপারে একটা দুটো ক্লাস শুধু এজটার ব্যাপারে বলছিলাম, এরকম কার মনে হয়েছে? মানে এখন বলতেই পারো, এখন তো ডাইরেক্টলি তোমাদের নাম্বার কেটে নেওয়ার আমার ক্ষমতা নেই, আমরা আরো সত্যি কথা বলতে পারি একে অপরকে। বা তোমরা কি এটা ভেবেছিলে যে এত কিছু কেন বলা হচ্ছে? অঙ্কিতা ভেবেছিল, তাই তো? হ্যাঁ স্যার, সত্যি কথা বলতে ভেবেছিলাম। হ্যাঁ, স্যার, যে কেন? লোকটা খ্যাপা আছে, খ্যাপার না পাল্লায়। না, এইসব ভাবিনি। আমি পল্লবকেও বলেছিলাম যে দেখ এই স্যার এখন পড়াতে চাপ হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা কি পল্লবকে চাপ হয়ে যাচ্ছে? হ্যাঁ, যে এত আসলে এই এজ যেগুলো আছে না, একই আমি সালটার মাথায় রাখতে পারি না খুব একটা, তাই এই এজ পড়লে আমার একটু মাথাটা ঘুরে, তাই। শাল তো কাঁধে রাখার জন্য, মাথায় কেন রাখবো? যাকগে। তো ব্যাপারটা হচ্ছে যে এবার বুঝতে পারছো যে কেন এজের ব্যাপারে বলছিলাম, কারণ এজের কোয়ালিটিগুলো যদি একবার বুঝে যাও, ধরো মডার্ন এজের লেখা হচ্ছে লোটাস ইটার, তাই তো? রোম্যান্টিক এজের লেখা হচ্ছে চার্লস ল্যাম্বের ওল্ড চায়না। নিও ক্লাসিক্যাল এজের লেখা হচ্ছে এইটা মিস্টিভস অফ পার্টিসিপেশন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো তুমি বেশি তোমাকে লিখতে হবে না, মূল কথাগুলো তোমাকে লিখতে হবে। যেমন মূল কথাটা আমি ক্লাসে তোমাদের সাথে আলোচনা করি যে নিও ক্লাসিক্যাল এজের মূল ব্যাপারটা ছিল হচ্ছে কেন এটার নাম নিও ক্লাসিক্যাল, কারণ ওরা ক্লাসিক্যাল রাইটারদের ফলো করতো। তার মানে ক্লাসিক্যাল রাইটাররা অনেক লম্বা লম্বা বড় বড় সেন্টেন্স লিখতো। সেটার উদাহরণ কি কেউ দিতে পারবে? ক্লাসিক্যাল রাইটিং এর কোনো উদাহরণ? মানে কমন সেন্স ইউজ করো, আমি তোমাদেরকে মানে খুব একটা মানে খুব পড়াশোনার দিকে কিছু যেতে বলছি। ক্লাসিক্যাল টেক্সট আমরা সবাই পড়েছি, আমরা সবাই জানি, আমাদের দেশের কথা বলছি, উদাহরণ দিতে পারবে? আসলে ইংলিশ লিটারেচার পড়তে গিয়ে আমাদের মনে হয় আমরা বিশাল বড় কিছু একটা কাণ্ড করতে চলেছি, তাই জন্য আমরা কমন সেন্সটাকেই ব্যবহার করি। ইউজ ইওর কমন সেন্স। হ্যাঁ বলো অঙ্কিতা, বলো। রবীন্দ্রনাথ ঠাকুর? No, Rabindranath Tagore is not classical. He's actually modern. ক্লাসিক্যাল তোমরা পড়েছো, জানো। ইউজ ইওর কমন সেন্স খুব বেশি ব্যবহার হয় আমাদের সোসাইটিতে, আমাদের ডেলি লাইফে আমরা উদাহরণ দিই। তো তোমাদেরকে একটা হিন্ট দিচ্ছি, তোমাদের গ্রুপে নাম নিতে হবে না, তোমাদের ক্লাসে এমন একজন আছে বা দুজন আছে বা অনেকজন থাকতে পারে, মানে আমি রিয়েল সিচুয়েশন বলছি না, আমি ইমাজিনারি সিচুয়েশন বলছি। তো তোমাদের ক্লাসে, তোমাদের ফ্রেন্ড সার্কেলে এমন একজন ব্যক্তি থাকে যে তোমাদের সিক্রেট কথা অন্য লোককে বলে দেয়। সব গ্রুপে থাকে তো একটা করে। তো বা এমন একটা লোক থাকে বা এমন একজন ব্যক্তি থাকে যে খুব ফন্দি আঁটে, খুব স্কিমবাজি করে, ঠিক আছে? প্রত্যেকটা গ্রুপেই থাকে। এই ধরনের এই স্কিমবাজকে আমরা সাধারণত কি বলি? যার খুব মানে কুটিল বুদ্ধি, কুটিলভাবে জিনিসগুলোকে দেখে, কুটিলতা করতে থাকে আর কি, সারাক্ষণ কুটকুট করতে থাকে। ধূর্ত টাইপের। হ্যাঁ, সে ধূর্তর নাম আছে। বলি না শকুনি। হ্যাঁ, মহাভারতের বিভিন্ন চরিত্রকে আমরা আমাদের ডেইলি লাইফে ব্যবহার করি। শিখণ্ডী খাড়া করা, শকুনির মতন বুদ্ধি, দুর্যোধন, দুঃশাসন, এই নামগুলো আমরা খুব ব্যবহার করি, তাই তো? অম্লান বদলে করি, মানে আমরা মাথায়ও রাখি না যে এটা মহাভারত থেকে আমরা ব্যবহার করছি। কৃষ্ণের চরিত্র, আমাদের মানে এরকম প্রত্যেকটা কলেজে এরকম একজন করে পুরুষ মানুষ থাকে যে যার অনেক গার্লফ্রেন্ডস আছে বা আমাদের ফ্রেন্ড সার্কেলে থাকে, তো তাকে আমরা কৃষ্ণ বলি। তো এটাই কিন্তু ক্লাসিক। যাই হোক, তো ক্লাসিক যে টেক্সটগুলো তুমি যদি পড়তে শুরু করো, বাংলাতেই পড়ো না কেন,
একটা জিনিস নোটিস করবে যে ওদের সেন্টেন্সেসগুলো, যদি ওগুলো প্রোজ নয়, ওগুলো পোয়েট্রি, ওদের সেন্টেন্সেসগুলো কিন্তু অনেক লম্বা লম্বা হয়। এটা লক্ষ্য করেছো কোনোদিন? মন্ত্রগুলো কেমন হয়? মন্ত্র শোনো? হ্যাঁ স্যার শুনি। হ্যাঁ, কেমন কেমন মনে হয় যে মন্ত্রটা কেমন, মানে স্ট্রাকচারটা কেমন সেন্টেন্স? হ্যাঁ লম্বা লম্বা হয়, একটা রিদিম থাকে। হ্যাঁ, রিদম থাকে বিকজ ইটস পোয়েট্রি, কিন্তু কমপ্লেক্স, সহজে, তাই জন্য আমরা ওটাকে বোধগম্য করতে পারি না। এবার এইটাই হচ্ছে ধরো নিওক্লাসিসিজমের মূল, যে নিওক্লাসিসিজম ফলোজ দ্য ক্লাসিক্যাল স্টাইল। এটা ক্লাসে বলেছিলাম প্রথমে, আমি আশা করেছিলাম যে তোমরা খাতায় লিখবে, যদিও হ্যাঁ আমি এগ্রি করছি যে 6-7 মাস হয়ে গেছে থ্যাঙ্কস টু বর্ধমান ইউনিভার্সিটি, বাট আবার ওগুলোকে ঝালাতে হচ্ছে, ঠিক আছে? যাই হোক, তো সেকেন্ড সেন্টেন্স আমাদের শুরু হবে হচ্ছে স্টাইল দিয়ে। ডাইরেক্টলি আমরা স্টাইলে চলে আসবো, স্টাইলের একটা উক্তি দিলাম, এটা ফার্স্ট। সেকেন্ড, তোমরা নোটসটা তো কোনোদিন বোধহয় খুলেও দেখোনি, তোমাদেরকে একটা অ্যাডিশনস নোটস বলে একটা দিয়েছিলাম, আজকে সাথী আবার আমাকে সেন্ড করলো। সৈকত, অঙ্কিতা, পল্লবী নোটসটা খুলে দেখেছিলে জীবনে? হ্যাঁ স্যার খুলেছিলাম, কিন্তু ভুলে গেছি। হ্যাঁ খুলেছিলাম, কিন্তু তারপর বন্ধ করে দিয়েছি। অঙ্কিতা? নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে, আমি না শুনতে পাচ্ছি না, একবার বলুন। নোটস, একটা অ্যাডিশনের ওপরে নোটস দিয়েছিলাম গ্রুপে, দেখেছিলে? হ্যাঁ ছিল, ওটা হ্যাঁ, কি ওটা কি করেছি। পড়েছিলে? যাই হোক, ওই জিনিসটা তোমরা দেখবে, ওইখানে এই জিনিসগুলো পরপর পরপর লেখা আছে, প্রোজ স্টাইল বলে, ঠিক আছে? আর একটা এক্সাম্পল বা আর একটা প্যারাগ্রাফে তোমরা কি লিখবে, যেটা সৈকত বললো বা সাথী বললো, ইউজ অফ আয়রনি। কেন আয়রনি ইউজ হচ্ছে? ওনার কি শরীরে আয়রন বেশি ছিল তাই জন্য আয়রনি ব্যবহার করছে? সাথী, আয়রনি কি জিনিস? ফার্নিচারের নাম? না স্যার, কোনো একটা ঘটনা যেটাকে উল্টোভাবে বা ব্যঙ্গাত্মকভাবে বর্ণনা করা হয়। যেমন? উদাহরণ, অন্য কেউ উদাহরণ দিতে পারে সাথীকে হেল্প করার জন্য। স্যার এই টেক্সটে ওই অ্যাডিশনের টেক্সটটা স্যার অ্যাডিশন উদাহরণ দিন। বলো, উদাহরণ দাও। বা ইন জেনারেল যে কোনো আয়রনি, তোমাদের তো ফিগারস অফ স্পিচও আছে, তো সেটা নিয়ে তো অনেক ক্লাসেস হয়েছে, অনেক অশান্তিও হয়েছে, ভুলে গেলে সব? তোমাদের বোধহয় মারতে বাকি রেখেছিলাম, বা একজন দুজন মারও বোধহয় খেয়েছিল রেটরিক করার সময়, তাই না? সাথী মাথায় গাঁটটা খেতে রয়েছে। অঙ্কিতা বলো, কিছু বলছো? মাথায় চক ঢেলে দিতে। না, আয়রনির ব্যাপারে বলো। আয়রনি স্যার হচ্ছে অ্যাপিয়ারেন্স বিটুইন কন্ট্রাস্ট এন্ড রিডিউস, ওটা তো আয়রনি। ফিগার্স বেসড অন কন্ট্রাস্ট, যেটা বলা হয় তার ঠিক অপোজিটটা মিন করা হয়। ফর এক্সাম্পল, আজকে ভীষণ ঠান্ডা, তো অফকোর্স আজকে ভীষণ গরম, তো আমি আয়রনি ইউজ করে বলছি যে আজকে ভীষণ ঠান্ডা, ঠিক আছে? আবার এক্সাম্পল, যেটা সৈকত বলছে, এক্সাম্পল নিতে হবে ফ্রম দ্য টেক্সট, ফ্রম দ্য এসে। ফর এক্সাম্পল মানে আমরা সেকেন্ড লাইনটা, সেকেন্ড সেন্টেন্স, সেকেন্ড প্যারাগ্রাফটা এইভাবে শুরু করব, অ্যাডিসনস স্টাইল, অ্যাডিসনস
prose style is marked with irony. For example, একটা এক্সাম্পল দিয়ে দেবে। এর সঙ্গে এটাও বলবে যে আয়রনিটা কেন ব্যবহার হচ্ছে। আমি তোমাদেরকে এজের ব্যাপারে বলতে গিয়ে বলেছিলাম যে নিওক্লাসিক্যাল এজকে আর একটাও নামে চেনা হয়, সেটা কি পল্লবী? সাবাস, কারুর মনে আছে? এজ অফ স্যাটায়ার মনে পড়ছে? এজ অফ স্যাটায়ার মানে বিদ্রূপের যুগ। তো এইখানে এই যে এসেটা, এটাও একটা কিন্তু বিদ্রূপ সুলভ লেখা। and irony is the favorite device of satire. For example, আবার এক্সাম্পল বল, সেকেন্ড প্যারাগ্রাফটা এইভাবে তৈরি করো আজকে। হ্যাঁ বলো। আর আগে বলুন ওই addition is prose style is marked, কি বলুন ওটা আরো বলুন। marked by irony, marked by the use of irony, মানে অ্যাডিশনের প্রোজ স্টাইলে আমরা ভরে ভরে আয়রনির ব্যবহার দেখে থেকেছি। তারপরে এক্সাম্পল দেব। হ্যাঁ, তারপরে একটা এক্সাম্পল দিয়ে দিলে, তারপরে আবার বললে নিওক্লাসিক্যাল এজ ইজ দ্য এজ অফ স্যাটায়ার অ্যান্ড জোসেফ এডিসন ইজ রাইটিং আ স্যাটায়ার অ্যান্ড আয়রনি ইজ দ্য ফেভারিট ওয়েপন ডিভাইস, মানে অপশন অর ওয়েপন অর ডিভাইস টু এক্সপ্রেস স্যাটায়ার। বিদ্রূপের জন্য সবথেকে ভালো টুল, সবথেকে ভালো ওয়েপেন হচ্ছে আয়রনি। যেমন সবথেকে বেশি বিদ্রূপ আমাদেরকে কে করে থাকে? মা বাবা করে থাকে। বিদ্রূপ সাধারণত আবার সেই ফোন নিয়েই হয়, যে না না তুই তো সারাদিন বেচারা বইতে মুখ গুজে পড়ে থাকিস, ফোন তো দেখিসই না। I think that's one of the favorite insults or ironies used by our mothers, by your mothers against you. কেন করে ওটা? বিদ্রূপের জন্য, এবং সেটাই আমাদের সব থেকে বেশি লাগে। যদি ডাইরেক্টলি বকাঝকা করে তাহলে অতটা খারাপ লাগে না, কিন্তু এই আয়রনির ব্যবহারে আমাদের খারাপ লাগে। ঠিক আছে, তা এই দুটো প্যারাগ্রাফ আশা করি তোমরা বুঝেছো, এবং যেভাবে স্ট্রাকচারটাকে সাজাতে বলছি সেই জিনিসটাকে আশা করি তোমরা সাজাবে। এবং আমি চাই তোমরা আজকে যারা চারজন আছো তারা নিজেদের মতন করে কালকের মধ্যেই অ্যাটলিস্ট এই 3টে প্যারাগ্রাফ লিখে আমাকে দেখাও। ইন্ট্রোডাকশন, কমপ্লেক্স সেন্টেন্সের প্যারাগ্রাফটা আর এই আয়রনির প্যারাগ্রাফ। ঠিক আছে, কালকে রাতের মধ্যে করে দেবেন। স্যার সেকেন্ড প্যারাতে ওই যে শুরু করতে বললেন ওই প্রোজ স্টাইল মার্ক দিয়ে আয়রনি দিয়ে, তাই তো? না, সেকেন্ড প্যারাগ্রাফ হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স, মানে ওই যে লম্বা লম্বা লাইন ইউজ করতেন ওটার এক্সাম্পল দিয়ে শুরু করবো, মানে ওটা দিয়ে শুরু করব। তারপরে থার্ড প্যারাতে এটা, থার্ড প্যারাতে আয়রনি। ঠিক আছে, কালকে রাতের মধ্যে করে দেখাও, তোমাদের দেখবে অলরেডি অনেক কনফিডেন্স বেড়ে যাবে যে এই আনসারটা তোমরা নিজেরা ক্রিয়েট করে দেবে। ওকে, এনি কোয়েশ্চেনস, এনি ডাউটস? স্যার বলছি প্রোজ স্টাইল লেখার জন্য সবসময় ক্রিটিকের নাম দেওয়া জরুরি নয় তো? যদি দিতে পারো তাহলে খুবই ভালো, ক্রিটিকের নাম সব আনসারে দিলেই ভালো, কিন্তু সব সময় যদি সেটা সম্ভব না হয় তাহলে দেবে না, দিতে পারবে না। কিন্তু আমি এটা মানে আলোচনা করতাম, সময় এটা আজকে পেরিয়ে যাচ্ছে বলে করলাম না। সেটা হচ্ছে যদি কোনো ক্রিটিক খুঁজে পাও, অমুক সেট তসুক অ্যাবাউট অমুক,
ধরো তুমি আহ, কোনো একজন ক্রিটিকের বই পড়লে সেই বইতে লেখা আছে অ্যাডিসনের স্টাইলের ব্যাপারে, তাহলে সেই জিনিসটা তুমি অবভিয়াসলি লিখতেই পারো। ইনফ্যাক্ট আনসারটা ওটা দিয়ে শুরু করতে পারো। ক্রিটিকের নাম না করে রাখা আমরা ক্রিটিক অ্যাভয়েড করবো। করতে পারো অ্যাভয়েড, মানে তোমাদের লেভেলে ক্রিটিকদের নাম দিতেই হবে তার কোনো মানে নেই, কিন্তু যদি দিতে পারো তাহলে খুব ভালো হয়, মানে আনসার অনেক সুন্দর হয়ে যাবে। এবং আমি তোমাদের সাথে বোধহয় যখন তোমাদের ক্লাসের শুরু হয় তোমাদেরকে আমি সাইটেশনসের ব্যাপারেও কিছু কিছু বলছিলাম, তাই না? এটা ফোর্থ সেমকে বলছিলাম, মনে পড়ে সাইটেশনসের ব্যাপারে কিছু কথা, যে কোটেশন করা, কোটেশনটাকে সাইট করা, এসব কথাগুলো বলেছিলাম তোমাদেরকে। আমার মেমোরিতে নেই এবার। হ্যাঁ বলো। হ্যাঁ সাইটেশন কি এটা শুনিনি কোনো। হ্যাঁ বলেননি স্যার, মানে শুনিনি আচ্ছা। কোনোদিন। আচ্ছা ঠিক আছে, যাই হোক, সেটা পরের জন্য রেখেছি। ঠিক আছে, আপাতত তোমাদের এই লেভেলে তোমাদের যে ক্রিটিকের কথা বলতেই হবে তার কোনো মানে নেই। এনিথিং এলস? ঠিক আছে, তাহলে আজকে এত দূর অবধিই থাক। নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব। আর আমার ধারণা যে তোমাদের যেহেতু পরীক্ষা সামনে, তো নেক্সট উইকের আগেই আমি আরও ক্লাসেস অ্যারেঞ্জ করব তোমাদের জন্য, যাতে আরও এই জিনিসগুলো বেশি বেশি করে করা যায়। ঠিক আছে, ঠিক আছে, আজকে মিটিং এখানেই শেষ, তোমরা মিটিং লিড করো।